আমার আর পড়ানোর ইচ্ছা নেই, সিলেবাস বেশি বড় হয়ে যাবে। অনলাইন ক্লাসে এর চেয়ে বেশি আর পড়ানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কাজে আজকেরটাকে আমরা লাস্ট ক্লাস হিসেবে ধরতে পারি। আর এক্সাম, যে কুইজ টেস্ট বা আমাদের আরো হয়তো ভাইবা টেস্ট একটা আছে, সেটা আমরা এই সপ্তাহে হবে। কুইজ টেস্টটা এই সপ্তাহ হতে পারে, ভাইবাটা এই সপ্তাহ হতে পারে, অথবা নেক্সট উইক হতে পারে। আমাদের কনভিনিয়েন্ট টাইমে আমরা ইনফ্যাক্ট রাতের দিকে নিলেই ভালো, সবাই ফ্রি থাকে। আহ দিনে অনেকের জব টব ঝামেলা, রাতে নিলে তো কারো অসুবিধা নেই। টেস্ট বা ভাইবা কার কোনো সমস্যা আছে কোনো? না স্যার, রাতে নিলে প্রবলেম নাই। স্যার দিনে ভাইবার জন্য একটু সময় দিলে ভালো হয় স্যার, নেক্সট শনিবার। জি স্যার, কিসের জন্য? ভাইবার জন্য? জি স্যার, মানে একটু কুইজ ভালো নেওয়ার হয়। পরে যাতে স্যার মিনিমাম এক সপ্তাহর মতো টাইম থাকে ভাইবার আগে। জি ঠিক স্যার। আছে, অসুবিধা নেই। এই সপ্তাহে কুইজ নিলে নেক্সট উইকে ভাইবা নিলে সমস্যা থাকার কথা না, তাই না? এটা মনে হয় যে রিজনেবলনেস থাকবে, সমস্যা হবে না। তো আমাদের আজকের বিষয় হচ্ছে এটিএম। আমাদের এই এটিএম অটোমেটিক টেলার মেশিন না, আমরা ব্যাংকে থেকে টাকা তুলি সেটা, এটা না, এটা একটা আরেকটা জিনিস। এটা হচ্ছে, এই এটিএমটা হচ্ছে আরেকটা জিনিস। আর আমরা ব্যাংকে থেকে যে টাকা তুলি কি সেটাকে এটিএম বলা, সেটা হলো অটোমেটিক টেলার মেশিন। আর এটা হচ্ছে একটা কমিউনিকেশন ম্যাক, একটা প্রোটোকল, একটা মোড, একটা ট্রান্সফার মোড বা ট্রান্সমিশন মোড, যেটাকে বলে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। সিঙ্ক্রোনাস না, অ্যাসিঙ্ক্রোনাস। তার মানে বিভিন্ন টাইপের ডেটা এর মধ্যে মিক্স আপ করে পাঠানো সম্ভব। যেহেতু সিঙ্ক্রোনাস না, তার মানে একটার দুইটা, একটার পাঁচটা, একটার চারটা, একটার 10টা, এইভাবে ম্যাচ করানো যেতে পারে। হেটারোজিনিয়াস জিনিসকে মিক্স আপ করার যে টেকনিকটা, সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোডে ইউজ করা হয়। আর এখানে যে জিনিসটা, এটা হলো আসলে অনেকটা সার্কিট সুইচিং এর মতো। তো এখানে আমরা টেকনিকটা এমন ভাবে ইউজ করা হয় যে, এটা ইউজ করলে আমরা নর্মালি যেটা করি, সফটওয়্যার সুইচিং করি, হার্ডওয়্যার সুইচিং করি। সুইচিং যদি পড়ানো হয় না, আমরা পড়াইনি, সিলেবাসে ওই অনেক ক্ষেত্রে থাকে এটা। সুইচিংটা একটু কমপ্লেক্সিটির কারণে বা স্টুডেন্টদের বোরিং এর কারণে, ইনফ্যাক্ট অনলাইন ক্লাসের কারণে অনেক ক্ষেত্রে বাদ দেওয়া হয়। কারণ এত কমপ্লেক্স জিনিস অনলাইনে পড়ালে ডিফিকাল্টিস বাড়বে। ইনফ্যাক্ট নর্মালিও বাদ দেওয়া হয় যে এখন আসলে সুইচিং নিয়ে বা ছেলে মেয়েরা তো প্রেসারে পড়বে তার জন্য। বাট সুইচিং ইজ এ মেজর থিং, যে সুইচিং জিনিসটা বোঝাটা খুব জরুরি। সুইচিং জিনিস সেখানে আমরা জেনারেলি যেটা বলি যে হার্ডওয়্যার সুইচিং বা সফটওয়্যার সুইচিং হচ্ছে যে আমরা প্রোগ্রামিং কোড কোডিং এর মাধ্যমে বা ম্যাচিং এর মাধ্যমে, লজিক্যাল জিনিসের মাধ্যমে একটা ডিসিশন মেক করবে যে কোন পাথ দিয়ে সে যাবে। আর হার্ডওয়্যার সুইচিং হচ্ছে যে সেটা ডেডিকেটেড পাথ থাকবে, সেটা অল্টারনেট পাথ না। ডেডিকেটেড পাথ, সে লজিক মিললে সে ডেডিকেটেড পাথের সুইচটা অন বা অফ হবে। তার মানে দুইটা জিনিস ভিন্নতর আছে, এবং হার্ডওয়্যার সুইচিং রেসপেক্টিভলি ফাস্টার যদি এটা ডিভাইস ডিপেন্ডেন্ট, আর সফটওয়্যার সুইচিংটা ডিভাইস ডিপেন্ডেন্ট না, বাট হার্ডওয়্যার সুইচিংটা হচ্ছে ফাস্টার। এবং ফাস্টার টাইপের যেটা করতে গেলে যেটা হয় যে, আমরা নর্মালি যদি বড় ধরনের জিনিস হয়, সেখানে হার্ডওয়্যার সুইচিং করা ডিফিকাল্ট, লজিক ক্যালকুলেশন করা, সেইখান থেকে ম্যাচিং করা এবং সেটার সাপেক্ষে কোনো সুইচকে বা অল্টারনেট ওয়েতে দেখানো বা অন অফ করা, সেটা একটা ডিফিকাল্টিস হয়। তো সেক্ষেত্রে যেটা আমরা করি নর্মালি, সেটা ক্ষেত্রে ছোট ছোট প্যাকেট যদি করা যায়, ছোট ছোট প্যাকেট করলে আমাদের হার্ডওয়্যার সুইচিং অনেক এফিসিয়েন্ট হয়। আমরা সেটাই করি। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার যেহেতু একটা হার্ডওয়্যার বেস সুইচিং, আমরা সেখানে ছোট ছোট প্যাকেট করার এখানে চেষ্টা করি। তো ডেফিনেশনে যেটা বলতেছে যে, অ্যাসিঙ্ক্রোনাস রেফার্স টু দ্য ম্যানার ইন হুইচ ব্যান্ডউইথ ইজ অ্যালোকেটেড অ্যামং কানেকশন এন্ড ইউজার্স। ইউজার বা কানেকশন গুলোর মধ্যে ব্যান্ডউইথটা কিভাবে অ্যালোকেশন করবে? অ্যাসিঙ্ক্রোনাস ভাবে। তার মানে এই আমার সিঙ্ক্রোনাস মানে হচ্ছে আমার নির্দিষ্ট ইন্টারভেল পর পর একজন একটা করে পাবে। এটা ব্যত্যয় করা যাবে না, সিঙ্ক্রোনাসে কোনো ব্যত্যয় করা যাবে না। যেমন আমরা যদি আমাদের মোবাইল টেলিকমিউনিকেশন চিন্তা করি, সেখানে আমাদের জিএসএম যে টেকনোলজি ইউজ করি, টিডিএম এ, সেখানে আমার একটা স্লট যখন দেয়, আমার নির্দিষ্ট ফ্রেম পর পর সে একই স্লট আমাকে দিতে হবে। আমি যদি 10 নম্বর স্লট পাই,
ফ্রেমের মধ্যে, তাহলে এই ফ্রেমে আমি 10 নম্বর স্লট পাবো, নেক্সট ফ্রেমে 10 নম্বর স্লট পাবো, তারপরে ফ্রেমে 10 নম্বর স্লট, মানে আমার জন্য 10 নম্বর স্লট বরাদ্দকৃত থাকবে। দিস ইজ দ্য সিঙ্ক্রোনাস প্রসেস। এখন যদি এটা ব্যত্যয় ঘটে, যে এটা এরকম না হয়, যে আমাকে যখন সুযোগ পাবে তখন আমাকে দিবে, তাহলে সেটাকে বলতেছে অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস মেনটেন হচ্ছে না, সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না, আউট অফ সিঙ্ক্রোনাইজেশন ভাবে হচ্ছে। ATM is asynchronous in the sense that the recurrence of cell containing information from individual user is not necessarily periodic। এই যে এখানে ক্লিয়ার করতেছে যে পিরিয়ডিক ওয়েতে যে যাবে, নট নেসেসারিলি। পিরিয়ডিক যেতেও পারে বা পিরিয়ডিক নাও থাকতে পারে। একটা ফ্রেমে তার 10 নাম্বার স্লটে তার দিতে হইতে পারে, আরেকটা স্লটে 3 নাম্বার, আরেকটা ফ্রেমে 3 নাম্বার স্লট তার দেওয়া হইতে পারে, আরেকটা ফ্রেমে 7 নাম্বার স্লট তাকে দেওয়া হইতে পারে। একেবারে যে নির্দিষ্ট স্লট নাম্বার আমাকে দিতে হবে, নট নেসেসারি। সেটা এই মোডটা আমাকে সাপোর্ট করে। ATM ইউজ স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা অনেকগুলো মাল্টিপ্লেক্সিং করেছি, যে FDMA, CDMA, TDMA, হোয়াট এভার ইট মিন, অনেকগুলো আমরা পড়েছি। তো এখানে হচ্ছে ATM কি ইউজ করতেছে আরেকটা মাল্টিপ্লেক্সিং, সেটা কি বলতেছে স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। TDMA ইউজ করতেছে বাট স্ট্যাটিস্টিক্যাল, এটা ডিটারমিনিস্টিক না। ডিটারমিনিস্টিক হলো ফিক্সড, যে একটা টাইম তার জন্য বরাদ্দ থাকবে, সেই স্লটটা বারবার সে ঘুরে ফিরে আসবে। এখানে বলতেছি স্ট্যাটিস্টিক্যাল, তার মানে হচ্ছে যে কোনটা আসবে সেটা ডিফাইন করবে সাম প্রবাবিলিস্টিক ওয়েতে, কোন একটা ম্যাথমেটিক্যাল বেসিসের উপর। The multiplexer fills a slot with the cell from any input channel that has a cell. তাহলে এখানে the slot is empty if none of the channel has a cell to send. তার মানে কোনো মাঝখানে কোনো জিনিস ফাঁকা রাখা যাবে। নর্মালি যেটা সিঙ্ক্রোনাস মোডে যেটা ইউজ করা হয়, যে বা মাঝখানে যদি কারো সেল বা কারো ইনফরমেশন না থাকে পাঠানোর জন্য, তাহলে সেটাকে গ্যাপ রেখে সেই টাইমটা আমার আইডল ওয়েস্ট করা হয়। সেই টাইমের মধ্যে কিছুই করা হয় না। তখন পরেরটার চান্স যখন আসে, পরেরটার সেল সে পরেরটার মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে বলতেছে না, মাঝখানে গ্যাপের কোনো দরকার নেই, তার নেই, ঠিক আছে, সে বাদ। সেই জায়গার মধ্যে অন্য যার আছে তারটা দেবে, পাঠিয়ে দিবে। যার এই মুহূর্তে আছে তারপরের সিকোয়েন্সে, মানে তারপরে যে আছে সেখানে আমি পাঠিয়ে দেবো। অনেকটা আমাদের ডক্টরের রুগী দেখার মতো। ডক্টরের রুগী দেখতে গেলে যেটা করে, যে মাঝখানে যদি দুজন না আসে, তাহলে তার জন্য কি বসে থাকবে বাকি 3 নম্বর মানে সিরিয়ালে যে তাদের দুজনের পরে আছে, তা কখনই না। ওই দুজনকে বাদ দিয়ে 3 নম্বর জনকে সে ঢুকিয়ে দিবে ডাক্তারের ইসে দেখার জন্য, প্রেসক্রাইব করার জন্য। দিস ইজ দ্য কেস। এটা হলো অ্যাসিঙ্ক্রোনাসের ডেফিনেশন। অ্যাসিঙ্ক্রোনাস বলতে কি বোঝা যায় সেটা এই যে ডিফাইন করা হচ্ছে। আর ট্রান্সফার মোডটা হচ্ছে ইজ এ টার্ম ইন্ডিকেটেড টু স্লাইটলি সিগনিফাই দ্যাট ইট ইজ এ মাল্টিপ্লেক্সিং or সুইচিং টেকনিক। মাল্টিপ্লেক্সিং এন্ড সুইচিং অল টুগেদার। সুইচিং টেকনিক, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যেটা করায়, আমরা একসাথে অনেকগুলো পাঠিয়ে দিই এবং কি করবে, জায়গায় চলে যাবে। আমি যাকে পাঠাবো তার কাছে যাতে পৌঁছায় সেটা হলো সুইচিং। যার কাছে সেন্ডার যাকে পাঠাইতে চায় সেই জায়গা পর্যন্ত পৌঁছানো হচ্ছে সুইচিং। আর একসাথে যখন অনেকগুলা পাঠাইতে যায় তখন সেটাকে বলে মাল্টিপ্লেক্সিং। একটা লাইনের ভিত্তিতে অনেকগুলা পাঠায়। মাল্টিপ্লেক্সিং এবং সুইচিং একসাথে যে কনসেপ্টটা সেটাকে বলে ট্রান্সফার মোড। যে পাঠাইতে হলে আমরা কিভাবে পাঠাইতে হবে, একটা একটা করে পাঠানোর কোনো সুযোগ নেই, একসাথে অনেকগুলা পাঠাইলে আমার লাভ আছে। আমরা এর জন্য মাল্টিপ্লেক্সিংটা ইউজ করি। তারপর কি আসতেছে আমাদের, তো ফিগার বিলোতে যেটা দেখানো হচ্ছে, ফিগার বিলোতে আমার যে 1 নাম্বার চ্যানেল থেকে আসতেছে আমার প্যাকেট হলো A1 A2 A3, 2 নাম্বার চ্যানেল থেকে আসতেছে ফাঁকা। প্রথমটার মধ্যে আমার কোনো প্যাকেট নাই এবং দুইটা আছে B1 এবং B2, কিন্তু প্রথমে ফাঁকা। আর 3 নাম্বার চ্যানেল থেকে আসছে C1 C2 C3। তো আমার এটা কি মাল্টিপ্লেক্সিং, যেহেতু একটা করে নিবে, প্রথমে 1 নাম্বার চ্যানেল থেকে নিবে, তারপর 2 নাম্বার চ্যানেল থেকে নিবে, তারপর 3 নাম্বার থেকে নিবে। কারণ 1 নাম্বার থেকে সে পাঠাচ্ছে, পাঠানোর পর 2 নাম্বারে দেখতেছে সে ফাঁকা, দেখে এই সময় সে এই করে কোনো কাজ করবে না। নরমালি যদি মাল্টিপ্লেক্সিং হতো, ডিটারমিনিস্টিক মাল্টিপ্লেক্সিং হতো, এটা যদি নরমাল মাল্টিপ্লেক্সার হইতো, সেখানে ফাঁকা রাখতে বাধ্য হইতো। তার মানে এটা এই A1 পাঠানোর পর একটা ফাঁকা রাখবে এই নির্দিষ্ট পরিমাণ জায়গা, তারপর C1 কে পাঠাবে, তারপর আবার A2 কে পাঠাবে, B1 কে পাঠাবে, CO2 কে পাঠাবে, তারপর A3 পাঠাবে, B3 পাঠাবে, C3, মানে সিকোয়েন্সটা মেনটেন করবে এবং জায়গাটা যেটা নাই সেটা ফাঁকা রাখবে।
কিন্তু এখানে বলতেছে এটিএম মাল্টিপ্লেক্সে কি বলতেছে যে এই ফাঁকা রাখা যাবে না, এই যে ডিলে, অযথা আমি ফাঁকা রাখলে কি হবে, পরের সেলগুলা দেরিতে যাবে, এই পরিমাণ ডিলে সবার সাথেই আমার যোগ হয়ে যাবে। তা আমি এটা না করে এই ফাঁকা জায়গাটার মধ্যে যে তারপরের সিকোয়েন্সে যার যার কথা তাকে আমি পাঠিয়ে দিই। তার মানে A1 এর পরে A1 এর পর C1 কে ডিরেক্টলি পাঠিয়ে দিচ্ছে, এখানে আর ফাঁকা রাখার কোনো সুযোগ রাখতেছে না। এই কনসেপ্টটাকে বলতেছে আমার অ্যাসিনক্রোনাস মোড, যেটা এটিএম মাল্টিপ্লেক্সিং এইভাবে কাজ করতেছে, যেটা একটা স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সার, যে যখন সে যে যার সুযোগ আসবে সে তখন তার মধ্যে ঢুকে যাবে, কারোর জন্য কেউ বসে থাকবে না, কাউকে জন্য ফাঁকা রাখবো না। তো দিস ইজ দ্য ট্রান্সফার মোড। আমরা যদি বা এইভাবে নর্মাল মাল্টিপ্লেক্সার ইউজ করতাম তাহলে দেখা যেত যে মাঝখানে অনেকগুলা ফাঁকা জায়গা থাকতেছে, ফাঁকা জায়গা আমার কি হচ্ছে, ফাঁকা জায়গাগুলা আমার ব্যান্ডউইথ ওয়েস্ট হচ্ছে, এই যে সবুজ জায়গাগুলা। আমি যে নর্মাল মাল্টিপ্লেক্সার ইউজ করি এবং একটা ভয়েস চ্যানেল, একটা ডাটা চ্যানেল, একটা ভিডিও চ্যানেল, একটা ইমেজ চ্যানেল থেকে যদি এইভাবে ডাটাগুলা প্যাকেটগুলো আসে, তো সেখানে পাঠাইতে গেলে আমার অনেকগুলা মাঝখানে আমার ব্ল্যাঙ্ক সেল আমার পাঠাইতে হইতেছে। আমি যদি স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সার ইউজ করতাম তাহলে এই ব্ল্যাঙ্ক গুলা না পাঠিয়ে যারা পরবর্তী সিরিয়ালে ছিল তাদেরকে আমি আগিয়ে দিতাম, ওই ফাঁকা গোলার জায়গায় ওইগুলো পাঠিয়ে দিতাম, তাহলে আমার কি কোনো ডিলেটা অনেক কমে যেত। এটিএম এর ক্ষেত্রে এই ডিলেটা অনেক কমে যাবে, কিন্তু টিডিএম এর ক্ষেত্রে, টিডিএম যা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে এগুলো অনেক ডিলে আসবে, যোগ করলে অনেক ডিলে এখানে আসবে। কিন্তু প্যাকেট কিন্তু কম যাবে না, প্যাকেট যা যাও তাই যাবে, বাট এখানে ডিলেটা কমে যাবে, তার মানে ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা অনেক বেড়ে যাবে। এরকম আরেকটা মার্ক থাকে, সে এই পরিমাণ জায়গা আর একটু বেশি পরিমাণ সময় ধরে সে এই চ্যানেল গুলাকে ইউজ করতে পারবে যদি আমরা এটিএম মাল্টিপ্লেক্সিং ইউজ করি। এটিএম ইজ এ প্যাকেট ওরিয়েন্টেড অলসো কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সফার মোড। এটিএম কে বলতেছে প্যাকেট ওরিয়েন্টেড বা কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সফার মোড হুইচ অ্যালাউস মাল্টিপল লজিক্যাল কানেকশনস টু বি মাল্টিপ্লেক্স ওভার এ সিঙ্গেল ফিজিক্যাল ইন্টারফেস। তো একটা ফিজিক্যাল চ্যানেল দিয়ে, ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে অনেকগুলা লজিক্যাল চ্যানেলকে সে মাল্টিপ্লেক্স করে পাঠাইতে পারে। তার মানে তার একটা হইলো এর মধ্যে অনেকগুলা অনেক ইউজারকে এর মধ্যে দিয়ে সাপোর্ট প্রোভাইড করা সম্ভব। The information flow on each logical connection is organized into fixed size packets called cells. তাহলে প্রত্যেকটা লজিক্যাল কানেকশন দিয়ে কি যাবে, ফিক্সড সাইজ প্যাকেট, সেটাকে বলতেছে সেল। ফিক্সড সাইজ, যেটা আইপিতে ফিক্সড সাইজ না, সেখানে ভেরিয়েবল ই হয়, প্যাকেটের সাইজ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এখানে ফিক্স সাইজ হবে, সবগুলা সমান সাইজ এবং ছোট, বড় না। কেন ছোট, বাই স্মল সেল, স্মল সেলের এই বলতেছে স্মল সেল থাকার কারণটা কি, কেন আমরা স্মল সেল নিচ্ছি, বড় সেল নিলে তো সুবিধা। বড় সেল নিলে একটা সুবিধা কি আছে, যে ওভারহেডটা কমে যাবে। আমি যত পরিমাণ ডেটা ডেটা প্যাকেট, আমি ডেটা প্যাকেটের মধ্যে যত পরিমাণ আমি কি আমার ইনফরমেশন পাঠাবো, আমার ডেটা অরিজিনাল ডেটা বা অ্যাকচুয়াল ডেটা পাঠাবো, তত আমার কি হবে, ওভারহেড কমে আসবে ডাটার মধ্যে। কিন্তু যদি প্যাকেটের সাইজ ছোট করতে থাকি তাহলে ওভারহেড বেড়ে যাবে। দেখা যায় আমার হেডারের জন্য আমার 25 বাইট লাগতেছে, আমার ডেটা আমি পাঠাচ্ছি 25 বাইট, তাহলে 50% আমার লস হচ্ছে। আমি যদি এই জায়গায় 1000 বাইট পাঠাইতে পারতাম ডেটা, সেখানে ওই হেডার লাগতো 25 বাইটই, তাহলে 1000 বাইটের রেসপেক্টে 25 বাইটটা অনেক নেগলিজেবল, তাহলে আমার এই ওভারহেডটা কমে আসতো। কিন্তু তারপর আমি কি ছোট সাইজ পাঠাচ্ছি, তাহলে ছোট সাইজে নিশ্চয়ই ওভারহেড বেশি আসতেছে, বাট কিছু একটা অ্যাডভান্টেজ এখানে নিশ্চয়ই আছে। সেই অ্যাডভান্টেজ গুলা কি, ইট ইজ ইজি টু বিল্ড হার্ডওয়্যার রাউটার টু হ্যান্ডেল শর্ট ফিক্সড লেন্থ সেলস। ইট ইজ ইজি টু বিল্ড হার্ডওয়্যার রাউটার, হার্ডওয়্যার রাউটার তৈরি করা সোজা, কার জন্য, শর্ট এন্ড ফিক্সড সেলস, ফিক্সড সাইজ সেল যদি পাঠাই, ফিক্সড সাইজ প্যাকেট যদি পাঠাই, ও ছোট প্যাকেট, তার জন্য এটা সম্ভব। ভেরিয়েবল লেন্থ আইপি প্যাকেটস হ্যাভ টু বি রাউটেড বাই সফটওয়্যার হুইচ ইজ স্লোয়ার প্রসেস। ভেরিয়েবল লেন্থ আইপি ইন্টারনেট প্রোটোকল যে প্যাকেট গুলা পাঠায় সেগুলো ভেরিয়েবল লেন্থ, এবং সেগুলা সফটওয়্যার সুইচিং হয়, এবং সেটা তার জন্য এটা স্লোয়ার প্রসেস হয়। হার্ডওয়্যার ক্যান কপি ওয়ান ইনকামিং সেল টু মাল্টিপল আউটপুট লাইন্স ইজিলি হুইচ ইজ সুইটেবল ফর টিভি ব্রডকাস্টিং। হার্ডওয়্যার কি করতে পারে, হার্ডওয়্যার সুইচিং যদি করি তাহলে এটা কি করতে পারে, কপি করতে পারে, মাল্টিপল আউটপুট লাইনে ইজিলি কপি করতে পারে, এবং এটা ব্রডকাস্টিং এর ক্ষেত্রে আইপিটিভি যেটা বলতেছে আইপিটিভি, এটা এভাবে খুব সহজেই আইপিটিভিটা এর মাধ্যমে খুব সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব। স্মল সেল ডাজ নট ব্লক এ লাইন ফর লং হুইচ এনশিওরস কোয়ালিটি অফ সার্ভিস। স্মল সেলটা কি করে, স্মল সেল গুলা আলটিমেটলি এভারেজ ডিলেটাকে কমিয়ে আনে, এবং যেটা কোয়ালিটি অফ সার্ভিস, যেটা আমাদের ডিলেটা কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে একটা ভাইটাল ফ্যাক্টর। আমরা যদি বা হার্ড রিয়েল টাইম বা
সব রিয়েল টাইম চিন্তা করি, রিয়েল টাইম যে কোনো অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, ভিডিও স্ট্রিমিং বা আমাদের কনফারেন্স বা আপনার লাইভ শো যদি কোনো আমরা ই করি, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস বা ডিলেটা আমার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কাজে এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলা কারণে আমরা স্মল সেলটা ইউজ করার চেষ্টা করি। স্যার জি স্যার এটিএম কি নেটওয়ার্ক লেয়ারের পার্ট নাকি স্যার, যেহেতু এটা প্যাকেট ওরিয়েন্টেড? না, এই সাবজেক্ট তো নেটওয়ার্ক প্লেয়ার পর্যন্ত যাবেই না। স্যার এটা এক্সাম্পল দেখানো হয়েছে, যে এটা এক্সাম্পলের জন্য বলা হয়েছে, এটা তো রাউটিং লেয়ারই না। হ্যাঁ, রাউটিং লেয়ার পর্যন্ত যাবে যখন আপনি ইন্টারনেট চিন্তা করবেন, বাট আমাদের তো এখনকার বিষয়টা হচ্ছে যে কি নোড টু নোড, নোড থেকে নোডের মধ্যে, হ্যাঁ, পুরো জিনিসটা একবারে আসলে তখন হবে রাউটিং লেয়ার। হ্যাঁ, রাউটিং নিয়ে আমার কোনো কারবার নেই এখানে এই মুহূর্তে। এটা শুধু বলা হচ্ছে যে রাউটিং কে সাপোর্ট সে প্রোভাইড করবে, এইভাবে যদি আমরা দেই, রাউটারকে সে রাউটিং করতে সহায়তা পালন করবে, সহায়তা সহায়তা দিবে। এখন রাউটার কিভাবে সুইচ করতেছে সেটা তো তার বিষয়। হুম, এটা লেয়ার 3 না, লেয়ার 2, এটিএম লেয়ার 2। কেন আপনি কি লেয়ার 3 মনে হচ্ছে? স্যার ওই প্যাকেট ওরিয়েন্টেড কথাটা দেখে স্যার মনে হলো স্যার। কোনটা কোথায়? কারণ ওই নেটওয়ার্ক লেয়ারে তো স্যার আমরা প্যাকেট কথাটা ইউজ করি। এই স্যার একদম প্যাকেট প্রথমে নেটওয়ার্ক আগের লেয়ারের জন্য, ইয়েতে স্যার, আগের প্যারাতে এটিএম ইজ এই জন্য প্যাকেট তো সেল ওরিয়েন্টেড। বলতেছে কৌশলে, সে প্যাকেট বলতেছে না তো। ফিক্স সাইজ প্যাকেট কল সেল, সেল ইউজ করতেছে, তাই না? আপনি যে ফ্রেম ইউজ করতেছেন সেটা তো ফিক্স সাইজ প্যাকেট, যেটাকে ফ্রেম বলতেছে লিঙ্ক লেয়ারে, যেটাকে ফ্রেম বলতেছে সেটাও তো একটা প্যাকেট, তাই না? জি স্যার। আমরা আমরা নাম বলি, ওই লেয়ার ইউজ করে থেকে ওই নাম বলি। এখানে কৌশলের জন্য তাকে সেল বলতেছে, নাহলে প্যাকেটই বলতো, প্যাকেট তো কনফিউজড হবে, আইপি লেয়ারের সাথে কনফিউজড হবে। আইপি লেয়ার তো টোটালি সফটওয়্যার, সেখানে হার্ডওয়্যার রিলেটেডই নাই, হার্ডওয়্যার ইউজ করতে পারবো না। ফিজিক্যাল লেয়ার বা ডাটা লিঙ্ক, এট বেস্ট ডাটা লিঙ্ক লেয়ার আমি হার্ডওয়্যার চিন্তা করতে পারবো, হার্ডওয়্যার সাপোর্ট প্রোভাইড করবে। অ্যাপ্লিকেশন অফ এটিএম, এটিএম বার্স্ট্রি ডাটা, বার্স্ট্রি ডাটা যদি হিউজ ডাটা প্রডিউস করে, ফাইল ইমেজ বা মাল্টিমিডিয়া ডাটা যখন পাঠাইতে যাই, তো সেগুলোকে বার্স্ট্রি ডাটা, হঠাৎ করে অনেক পরিমাণ ভলিউম ডাটা আমার পাঠাইতে একসাথে। ভয়েস, যেটা হলো আমার যে কন্টিনিউয়াস ডাটা একটা রেট বিয়ার করে, অথবা ভিডিও, ভিডিও অবভিয়াসলি হায়ার হায়ার ডাটা রেট রেসপেক্টিভ দ্য ভয়েস, মাল্টি মেগাবিট রেটস ডাটা পাঠাতে হয়। এই ধরনের হাই ডাটা রেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটিএম অবভিয়াসলি একটা সুইটেবল অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে, যে একসাথে অনেক ডাটা যাবে। একটা ভিডিও যদি স্ট্রিমিং করতে হয়, হিউজ ভলিউম অফ ডাটা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আবার যদি ব্রডকাস্ট করতে হয়, তাহলে আমার এটা ফাস্টার ব্রডকাস্ট করতে হবে। যদি রাউটিং করতে গিয়ে স্লো হয়ে যায়, তাহলে ডিফিকাল্ট। এর জন্য কপিং করে যাতে করা যায়, সেই সাপোর্টটা প্রোভাইড করে। To support transaction and that use data, voice and video simultaneously, to provide bandwidth on demand, ডিমান্ড বেসিসে ব্যান্ডউইথ আমরা যেটা এখন চিন্তা ভাবনা করি, যে আমরা যতটুকু ব্যান্ডউইথ ইউজ করবো সেই ডিমান্ড অনুসারে, আমাদের ডিমান্ড অনুসারে আমাদের ব্যান্ডউইথ প্রোভাইড করবে, ইলাস্ট্রিসিটি প্রোভাইড করবে, অথবা পে অনুসারে করবে, যে আমি যে পরিমাণ পে করবো সেই পরিমাণ আমার ব্যান্ডউইথ ব্যান্ড অনুসারে আসবে। আমি টাকা জীবন দিব সেই পরিমাণ ব্যান্ডউইথ পাবো। ও সেটা এই করা অত ইজি না, অত বা, সহজ না এটা ইমপ্লিমেন্ট করা। টু সাপোর্ট মাল্টিকাস্ট অপারেশন, ভিডিও কনফারেন্সিং যেটা আমরা করি এখন, যেটা করতেছি, এটা এক ধরনের ভিডিও কনফারেন্সিং জুমের মাধ্যমে। তো মাল্টিকাস্টিং হচ্ছে, আমি এই কথা বলতেছি, সবাই শুনতেছে, দিস ইজ দ্য কেস। আমার কথাটা বা আমার ভিডিওটা, আমার ইমেজ গুলা যেগুলো এগুলো সবার মধ্যে শেয়ার হচ্ছে, আমি আমার টার্মিনাল থেকে সবার সাথে শেয়ার করতেছি, তার মানে কি সবার ওখানে কপি হয়ে চলে যাচ্ছে। দিস ইজ দ্য কেস। টু প্রোভাইড কোয়ালিটি অফ গ্যারান্টি, কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করে। কোয়ালিটি অফ সার্ভিস না হলে তো আমি বলবো, আপনি শুনবেন 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে, তাহলে ভালো লাগবে না। এই ডিলেটাকে সে অ্যাভয়েড করতে পারে। ATM architecture, this is the case of endpoints network. Uh, হুম? এখন তো নেটওয়ার্কের মতো লাগতেছে নাকি?
এখন তো এটা ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেস, এখন তো নেটওয়ার্ক কি মনে হচ্ছে নাকি? জি স্যার, ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ দিয়ে স্যার। এটা সুইচ, কিন্তু এটা কিন্তু না, রাউটার জি না। স্যার, না স্যার এটা সুইচ স্যার, ডাটা লিঙ্ক লেয়ারে সুইচের মাধ্যমে হচ্ছে। সুইচ কিন্তু নাম কিন্তু আসতেছে ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেস, এগুলো কিন্তু কনফিউজিং। দিস ইজ কনফিউজিং, হাইলি কনফিউজিং। এইখানে নোটগুলা কি স্যার এন্ড পয়েন্টস গুলা? ইউজার এন্ড পয়েন্ট মানে ইউজাররা কানেক্টেড হচ্ছে কি নেটওয়ার্কের সাথে, তখন এই ইন্টারফেসটা হচ্ছে ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেস। আর নোড আর সুইচ ইউজার গুলো কি সেম জিনিস বোঝায় নাকি স্যার? কি মানে নোড আর ইউজার এটা কি সেম জিনিস বোঝায়? নোড ইউজার একই, সেম, সমস্যা কি? ইউজার নোড একই জিনিস। আমরা ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে নোড বলি অনেক ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে অনেকে ইউজ করে, বাট ওয়্যারলেস এটা বেশি ইউজ, নোড কনসেপ্টটা ওয়্যারলেস এ বেশি, বাট এখানে ওয়ার্ডে নরমালি আমার ইউজার বা এন্ড পয়েন্টস এটসেট্রা ইউজ করা হয়। নোটকে ইউজ করতে পারে, বাট এখানে অতটা মনে ইউজ হয় না ওয়ার্ড কমিউনিকেশন। এখানে একটা মানে কতটা সুইচ স্যার অ্যাড করা যাবে? যেমন দেখতেছি স্যার সুইচ 2 এর সাথে 3টে মানে অ্যাড আছে, এখানে কি কোনো লিমিটেশন আছে যে আমি 2 এর সাথে আরো একটা যোগ করতে পারবো, বা মানে কতগুলো যোগ করতে পারবো, কতটা সুইচ? এরকম কোনো লিমিটেশন এখানে দেওয়া নাই, শুধু কথা আমার জানা মতে নেই, প্র্যাকটিক্যালি যেহেতু আমি করি নেই সুইচিং, এরকম আমার জানা মতে নাই যে কোনো লিমিটেশন আছে কিনা, কতগুলা করতে পারবে। হ্যাঁ, শুধু আমরা সম্পর্কে আমরা বলতে পারবো হলো যে প্র্যাকটিক্যালি সাপোর্ট করবে কিনা সে বিষয়ে বলাটা খুব মুশকিল। আমি যদি বলি সেটা প্র্যাকটিক্যালি না ম্যাচ করতেও পারে। হ্যাঁ, এখানে এক্সাম্পল আকারে 4টা দেখানো হয়েছে, কারণ 10টা দেখালে সমস্যা কি ছিল, তাই না? 10টা লাগবে কেন, সেটা একটা কথা হতে পারে, তাই না? তার মানে হচ্ছে আমার তো অবভিয়াসলি যে সুইচিং কেন করা হয়, আপনি যত বেশি সুইচিং ক্যাসকেডিং করবেন তত বেশি ইউজারকে আপনি সাপোর্ট দিতে পারবেন। আপনি এই মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্টটা তো দেখতে পারতেছেন ওইখানে, তাই না? যতগুলা ক্যাসকেডিং আকারে যত বেশি থাকবে তত কি হবে, যত ক্যাসকেডিং বেশি হবে তত কি হবে, তত বেশি পরিমাণে ইউজারকে সাপোর্ট করবে নরমালি। জি স্যার, ইউনিভার্সিটি ল্যান্ডগুলোতে থাকে স্যার। 12টা থেকে আপনি ইউজার থেকে 12টা ইউজার থেকে তারপরে কি মেগা, তারপরে সুপার, তারপরে কি মাস্টার, আপনি এরকম আর কি। তাহলে আপনার নিশ্চয়ই ইন্টারফেসের একটা ফিক্সড পরিমাণ আছে। এখন যদি আপনি আরো প্রচুর পরিমাণে ইউজারকে সাপোর্ট দিতে চান, তাহলে আপনার সুইচিং অনেক বেশি সুইচিং ক্যাসকেড করতে হবে। তো ক্যাসকেডিং মানে একসাথে করতে হবে এবং সেগুলোকে আরেকটা সুইচের সাথে কানেক্টেড করতে হবে। অবভিয়াসলি এটা কি আছে, অবভিয়াসলি এটার একটা কি বলবো, একটা সিকোয়েন্স অফ সুইচের কানেকশনের একটা নাম্বার অফ ইউজারের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, এটা হলো বড় কথা। আমি যদি এখানে 9টা না 8টা না হয়ে যদি 20টা দিই বা 50টা দিই, তাহলে আমার সুইচ বাড়াইতে হবে। দ্যাট ইজ দ্য কেস, সিম্পলি দ্যাট ইজ দ্য কেস। যাক, অসুবিধা না, আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখবেন, প্র্যাকটিক্যালি যদি কারো করার সুযোগ থাকে। আমরা টেকনোলজিটা দেখি, এগুলো পড়তে গেলে একলা নাগানো যাবে না। তো আমাদের 2টা ইন্টারফেস আছে, একটা হলো ইউজার থেকে নেটওয়ার্ক ইন্টারফেস, একটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস। আমরা দেখতে পারতেছি সুইচগুলোর মাঝখানে সেখানে আর কিছু আছে নাকি এখানে, এটা দেখ কথাটুকু বলা আছে ইন্টারফেসটা, এটা কাজে লাগবে। নেটওয়ার্ক টু ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেস এর তার প্যাকেটটা ভ্যারি করবে, প্যাকেটের মধ্যে কন্টেন্টটা ভ্যারি করবে, হেডারটা ভ্যারি করবে। Virtual connection, there exists 2 types of PTP connection: virtual path connection, virtual channel, but virtual circuit connection, VP এবং VPN, sorry VCs. The virtual path কোনগুলা? Virtual path, this is the case of virtual path, এবং এর মাঝখানে হলো virtual channel বা virtual circuit। তো ভার্চুয়াল পাথটাকে কিভাবে ট্রিট করা যায়? ভার্চুয়াল পাথ ইজ এ ফিজিক্যাল কানেকশন বিটুইন এন্ড পয়েন্টস অর সুইচ, endpoint and switch, and between 2 switches. A transmission path can be considered as a set of highways that directly connect 2 cities. Transmission pathটা হচ্ছে একটা হাইওয়ে, আর লেন গুলা হচ্ছে একটা হাইওয়ে লেন গুলা হচ্ছে ভার্চুয়াল পাথস। সোজা কথা,
ভার্চুয়াল পাথ গুলো একটা হাইওয়ে লেন, তার মানে অল্টারনেট অনেকগুলো পাথ থাকতে পারে, একটা শহর থেকে আরেকটা শহর যেতে অনেকগুলো পাথ থাকতে পারে। এবং প্রত্যেকটা পাথেরই কি থাকে, প্রত্যেকটা পাথের কি থাকে, অনেকগুলা লেন থাকে, তাই না? অনেকগুলা লেন থেকে আমরা 6 লেনের রাস্তা করতেছি, 10 লেনের রাস্তা করতেছি। কারণ ঢাকা থেকে ময়মনসিংহ যাইতে অনেকগুলা রাস্তা আছে, অল্টারনেট রাস্তা আছে, অনেকগুলো অল্টারনেট পাথ আছে। আবার অল্টারনেট পাথের মধ্যে কি কোনগুলো 6 লেনের, কোনগুলো 2 লেনের, কোনগুলো 4 লেনের, এটা ভ্যারি করে। এবার কি এগুলোর সাথে আবার ইন্টারকানেক্টেড আছে, আমি অনেকভাবে ইন্টারকানেকশন করে করে মাঝখানে আবার এক পাথ থেকে আরেক পাথে যেতে পারি, বা এক লেন থেকে আরেক লেনে যেতে পারি, এর কানেকশন হয় এই কনসেপ্টে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো পাথ দেওয়া আছে, এখানে ভিতরে অনেকগুলা সার্কিট দেওয়া আছে বা চ্যানেল দেওয়া আছে, এবং প্রত্যেকটা পাথের একটা আইডেন্টিফায়ার থাকবে, প্রত্যেকটা চ্যানেল বা সার্কিটের একটা আইডেন্টিফায়ার থাকবে। এবং আইডেন্টিফায়ার গুলা কি, তারা এখন তার মানে হচ্ছে প্রত্যেকটা লাইন তার পাথ আইডেন্টিফায়ার এবং সার্কিট আইডেন্টিফায়ার দ্বারা ডিফাইন হবে। পাথ আইডেন্টিফায়ার এবং সার্কিট আইডেন্টিফায়ার দ্বারা ডিফাইন হবে। যে ডটেড লাইনটা যেটা দেখানো হচ্ছে, ডটেড লাইনটা হচ্ছে আমার, তার হচ্ছে পাথ নাম্বার হলো 14, ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার, এবং সার্কিট নাম্বার হচ্ছে, ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার হচ্ছে 21। তার মানে এই লাইনটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, বা এই 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 লাইনের মাঝে এইখানে যেটা সোর্স বা ডেস্টিনেশন বোঝাচ্ছে, সেটা হলো এই দুইটা আইডেন্টিফায়ার দ্বারা তাকে ডিফাইন করা যায়। তার মানে যে কোনো একটা লাইনকে শুরুর ইউজার মানে সেন্ডিং ইউজার এবং রিসিভিং ইউজারের মাঝখানের লাইনগুলোকে আমরা কি করতে পারি, কি তো নয়েজ আসতেছে না, তো এটা ডিফাইন করতে পারি। তাহলে এখানে ডিফাইন আমি করতেছি, জাস্ট এটা শো করতেছে যে আমার ভার্চুয়াল পাথ বা ভার্চুয়াল আইডেন্টিফায়ার দ্বারা কোন লাইনটা, কোন কানেকশনটাকে আমার শো করতেছে। সুইচিং, তাহলে সুইচিং হলো যে একটা লাইন দিয়ে শুধু শুরুতে যে লাইন থাকবে শেষেও সেই লাইন থাকবে, নট নেসেসারিলি। এটা ইন্টারচেঞ্জ হতে পারে, একটা পাথ থেকে আরেকটা পাথে যেতে পারে, একটা সার্কিট থেকে বা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে যেতে পারে। এই কনসেপ্টটাকে বলতেছে এটিএম সুইচিং। কিভাবে করে, যে আমরা যেটা এখানে কনসেপচুয়াল ভিউ অফ ভার্চুয়াল পাথ সুইচ, তাহলে পাথ থেকে আমার এই ভার্চুয়াল পাথ সার্কিট আইডেন্টিফায়ার, ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার থেকে আমি 140 থেকে 153 চলে গেলাম। 140 নাম্বার পাথ ছিল, এটাকে একটা সুইচ কি করলো, সুইচটা এই পাথটাকে আরেকটা পাথে, যে পাথের আইডেন্টিফায়ার হচ্ছে 153, সেই পাথে সে পাঠিয়ে দিল। কিন্তু তার সার্কিট আইডেন্টিফায়ার ঠিকই থাকলো, 67 থাকলো, কিন্তু পাথটাকে সে সুইচ করে অন্য পাথে পাঠিয়ে দিল। অথবা কি হতে পারে, যেটা ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার আছে 140, এটা হলো 153, কিন্তু সার্কিট আইডেন্টিফায়ার এখানে 92 ছিল, এটাকে সে 67 নিয়ে গেল। তাহলে এটাও হতে পারে, একই সাথে ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার পাথও চেঞ্জ করতে পারে, আবার সার্কিটও চেঞ্জ করতে পারে। এটা কে করবে, এটা একটা সুইচ করবে। সুইচের কাজ হচ্ছে সে পাথটাকেও চেঞ্জ করতে পারে, এবং একই সাথে সে সার্কিটটা বা চ্যানেলটাকেও সুইচ করতে পারে করেসপন্ডিংলি। মানে এর ভিতরে তার হার্ডওয়্যার কনফিগারেশন দা সে ওটাকে অন্য লাইনে পাঠিয়ে দিতে পারে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা ভার্চুয়াল পাথ আছে 12, এদিকে 52 ভার্চুয়াল পাথ হলো 18, এদিকে ভার্চুয়াল পাথ 24, 33, ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার 4টা আছে, এবং 4টা কিভাবে বিভাজন হচ্ছে, বিভাজন গুলো দিয়ে দেখানো হচ্ছে যে কোনটা কোন পাথে গেছে। 223 কোথায় গেল, 223 এখান দিয়ে এসে 223 ভার্চুয়াল সার্কিট 52তে চলে গেছে, মানে 52 223 যে পাঠিয়েছিলাম সেটা ভার্চুয়াল সার্কিট, তাই সেটা 52তে যাচ্ছে। আর এটা 454 যাচ্ছে কোথায়, এদিকে যাচ্ছে 454, এটা গেল 51তে, 454তে গেল 51তে, এবং তার ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার হচ্ছে 24। তার মানে 24 এবং 51 বললে এই দ্বিতীয় লাইনটা আমি পাবো, দ্বিতীয় লাইনের আউটপুটটা এখানে পাবো। এটা হলো 670 গেল 52 দিয়ে, এখানে 18তে গেল, এবং 18 থেকে কোথায় গেল, 670 গেল। 670 একই থাকলো, এটা শুধু পার্টটা চেঞ্জ হয়েছে, কিন্তু আইডেন্টিফায়ার, সার্কিট আইডেন্টিফায়ার, ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার সেমই আছে। ক্ষেত্রে ওই ক্ষেত্রে আইডেন্টিফায়ার গুলো, সার্কিট আইডেন্টিফায়ার গুলো চেঞ্জ করা হয়েছে ভার্চুয়াল সুইচের মাধ্যমে।
তো ভার্চুয়াল সার্কিট সুইচ তার মানে এখানে দুইটা লেয়ার দেখা যাচ্ছে, একটা ভার্চুয়াল পাথ সুইচ, একটা হলো ভার্চুয়াল সার্কিট সুইচ। ভার্চুয়াল পাথ সুইচ, পাথেও সে সুইচ করতে পারবে এবং একই সাথে ভার্চুয়াল সার্কিটও সুইচ করতে পারবে। যদি সার্কিট সুইচ না করে তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছে, আর যদি সার্কিট সুইচ করে তাহলে অবভিয়াসলি আবার আপার লেয়ারে গিয়ে সে করেসপন্ডিংলি চেঞ্জ হচ্ছে। শো করার জন্য এগুলো এক্সাম্পল আকারে দেওয়া আছে, এগুলো তার এইভাবে আসবে না, এটা দেখানোর জন্য। তো এইভাবে কনফিগারেশন, সুইচ কনফিগারেশনে তারা বা পোর্ট নাম্বার এবং তার তার কি প্রথমটা হচ্ছে পাথ আইডেন্টিফায়ার, দ্বিতীয়টা হচ্ছে তার সার্কিট আইডেন্টিফায়ার। পাথ আইডেন্টিফায়ার, সার্কিট আইডেন্টিফায়ার, এইভাবে এগুলো দেখানো হয়েছে কিভাবে তারা যাচ্ছে, দেখার জন্য শুধু। এটিএম প্রোটোকল হায়ারার্কি, এটিএম প্রোটোকল হায়ারার্কি কি কি লেয়ার আছে তার মধ্যে? একটা আছে হলো অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার, একটা হলো এটিএম লেয়ার, একটা হলো ফিজিক্যাল লেয়ার। তার মানে তিনটা লেয়ার আছে এখানে। অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার, আমাদের প্রত্যেকটা প্রোটোকলের বিভিন্ন লেয়ার থাকে। ওএসআই লেয়ারের, ওএসআই প্রোটোকলের একটা লেয়ার আছে, তারপরে হলো আমাদের টিসিপি/আইপি প্রোটোকলের লেয়ার আছে, প্রোটোকল স্ট্যাক, স্ট্যাক যেহেতু তাদের বিভিন্ন লেয়ার আছে। একইভাবে এটিএম একটা প্রোটোকল হায়ারার্কি সে মেনটেন করে, তারও তিনটা লেয়ার আছে, একটা হলো ফিজিক্যাল লেয়ার, একটা হলো এটিএম লেয়ার, আর একটা হলো অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশনের সাথে অ্যাডাপ্ট কিভাবে করবে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে কিভাবে সে মার্জ করে কাজে লাগাবে, তার জন্য অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার আরেকটা লেয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে অ্যাজ এ টোটাল সে নিজেই একটা ল্যান হিসেবে ইজিলি কাজ করতে পারতেছে। ল্যানের জন্য আলাদাভাবে তারা নতুন করে কোথাও যাওয়ার দরকার নেই, তার নিজস্ব প্রোটোকল সুটদের সেটা সাপোর্ট করতে পারতেছে। এই আপার লেয়ার, তার মানে এই অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার আবার দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হলো কনভার্জেন্স সাব লেয়ার, একটা হলো সেগমেন্টেশন এন্ড অ্যাসেম্বলি সাব লেয়ার। কনভার্জেন্স সাব লেয়ারে কি কাজ? প্রোভাইড অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টারফেস। অ্যাপ্লিকেশন স্পেসিফিক যে ইন্টারফেস যে কাজগুলো করবে, সে হ্যান্ডেল লস্ট এন্ড ডিলেড সেলস, লস্ট সেল বা ডিলে হইলে সেই সেলগুলো এরর ডিটেকশন হ্যান্ডলিং, এটা কনভার্জেন্স সাব লেয়ার কাজ করবে। আর সেগমেন্টেশন অ্যাসেম্বলি কি করবে সাব লেয়ার? যে সে ম্যাক্সিমাম 48 বাইট ব্লক সাপোর্ট করবে। যদি এর চেয়ে বড় কোনো ইনফরমেশন থাকে বা ফাইল থাকে, সেটাকে 48 বাইটে ভাগ করে করে সে পাঠিয়ে দিবে, হেডার যোগ করে করে। আবার রিসিভার কি করবে? রিসিভার এই 48 বাইট গুলাকে আবার একসাথে আগের ফর্মে জোড়া লাগিয়ে সে রিসিভারে পাঠিয়ে দিবে। তার মানে সেন্টারের ক্ষেত্রে সে সেগমেন্টেশন করবে এবং রিসিভারে গিয়ে রিঅ্যাসেম্বল করে সেটাকে সে আপার লেয়ারে পাঠিয়ে দিবে। আর physical layer, the physical layer is responsible for the transmission of ATM cells as a bit stream across the physical medium like Ethernet or wireless LAN. Ethernet বা wireless LAN এর মতো একটা বিট স্ট্রিম সেন্ড করে হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। এটিএম লেয়ার কি কাজ করে? এটিএম লেয়ার প্রোভাইডস রাউটিং, traffic management, switching, multiplexing services. It process outgoing traffic by accepting 48 byte segment from application adaptation layer and transforming them into 53 byte cells by adding 5 byte header. It processes outgoing traffic by 48 byte করে নিবে কোথা থেকে? সেগমেন্ট ফ্রম অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার, মানে আপার লেয়ার থেকে যে ডাটাগুলো পাবে সেগুলোকে 48 বাইটে ভাগ করে, মানে প্রথম 48 বাইট নিবে, তার সাথে 5 বাইট হেডার যোগ করে 53 বাইট সে কোথায় পাঠাবে? সে পাঠাবে হলো ফিজিক্যাল লেয়ারে পাঠাইতে থাকবে। ফিজিক্যাল লেয়ার সে বিট বিট আকারে রিসিভারের দিকে পাঠিয়ে দেবে, রিসিভারকে সেটা উল্টা কাজটা করবে। আর অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ারে যে কাজগুলো করবে সেটা আমরা বললাম যে দুইটা সাব লেয়ারে ভাগ আছে, দুইটা সাব লেয়ারের করেসপন্ডিংলি সে কাজগুলো করবে। অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ারে যেহেতু অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন বলতেছে, অ্যাডাপ্ট কিভাবে করতেছে? তার মধ্যে ভয়েস থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ডেটা থাকতে পারে। তো ভয়েসের ক্ষেত্রে কি করতেছে? সে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, তার মানে সাম পিসিএম, ডিজিটাল ভয়েস ইন পিসিএম, পিসিএম করে 5 কোড মডুলেশন আমরা যেটা করেছিলাম, সে তিনটা স্টেপ স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এন্ড এনকোডিং এর মাধ্যমে সে একটা ডিজিটাইজেশন করতেছে এবং এটাকে অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশনের মাধ্যমে সে সেল আকারে আমার কি সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছে, সিস্টেমে পাঠানোর জন্য, ট্রান্সমিশন করার জন্য সে সেল আকারে পাঠিয়ে দিচ্ছে। ভিডিওর ক্ষেত্রে কি করতেছে? সে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করতেছে, করে ফ্রেম তৈরি করতেছে, পিকচার ফ্রেম, অনেকগুলা ফ্রেম তৈরি করবে, ফ্রেম গুলা সে কম্প্রেশন করবে,
কম্প্রেশন লসি কম্প্রেশন হতে পারে, যে ছোট করার জন্য যতটুকু ছোট করা যায়। এবং কম্প্রেস ফ্রেম গুলাকে সে কি করবে, অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ারের মাধ্যমে সে সেল আকারে পাঠিয়ে দিবে, 48 বাইট করে করে সেল আকারে পাঠিয়ে দিবে। আর ডাটা গুলাকে কি ভেরিয়েবল লেন্থ প্যাকেট আকারে সে পাঠাবে, এবং এইটা অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ারের মাধ্যমে 48 বাইটের সেল করে করে সে পাঠিয়ে দেবে। তার মানে যে ধরনের জিনিসই থাক, ভয়েস থাক, ভিডিও থাক, ডাটা থাক, সেগুলোকে আমার আলটিমেট টার্গেট হচ্ছে বিট স্ট্রিমে নিয়ে এবং সেটাকে সেল আকারে আমার সিস্টেমের মধ্যে বা ট্রান্সমিশনের মধ্যে পাঠিয়ে দাও। The application adaptation layer is organized into logical sublayer. The convergence sublayer makes it possible to have ATM system offer different kinds of services of different application. তার মানে ডিফারেন্ট সার্ভিস গুলাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এই কনভার্জেন্স সাবলেয়ারটা তৈরি, লাইক ফাইল ট্রান্সফার, ভিডিও অন ডিমান্ড এটসেট্রা, বিভিন্ন টাইপ বা বিভিন্ন প্রপার্টির অ্যাপ্লিকেশন গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কনভার্জেন্স সাপ্লাইটা কাজ করে। আর সিগমেন্টেশন অ্যাসেম্বলি বললামই, বড় কোনো মেসেজ থাকলে সেটাকে ভেঙে 48 বাইটে নিয়ে আসার জন্য এই কাজটা করা হয়, সিগমেন্ট করা হয় এবং রিসিভার সেন্টার সাইডে সিগমেন্টেশন করা হয়, রিসিভার সাইডে রিঅ্যাসেম্বলি করে পাঠিয়ে দেওয়া হয়। দিস দ্য কেস, এটা দেখেন কানেকশন। সে উপরের দিকে বিভিন্ন বা অ্যাপ্লিকেশন আছে, সেগুলোকে সে এটিএম এ পাঠাবে, এটিএম এ সে কি করবে 48 বাইটে ভাগ হয়ে ফিজিক্যাল লেয়ারে পাঠাবে এবং তার মাধ্যমে সে বিটি স্ট্রিমের মাধ্যমে রিসিভার সাইডে গেলে আবার এখানে জোড়া লাগিয়ে অ্যাপ্লিকেশন অ্যাড্রেসে পাঠাবে এবং সেটা কি করবে করেসপন্ডিংলি ইনভার্স কাজ করে সে আমার পাঠিয়ে দিবে করেসপন্ডিং এসে। তো দিস ইজ দা আমি বলবো যার ফাইনাল সেল। তার অ্যাপ্লিকেশন লেয়ার, তার মেসেজ একটা আছে, তাহলে কনভার্জেন্স সাব লেয়ারে যখন আসবে, তার মানে এই দুইটা হলো অ্যাপ্লিকেশন অ্যাড্রেশন সাব লেয়ার। তো অ্যাপ্লিকেশন থেকে যখন কনভার্জেন্স সাব লেয়ারে আসবে, সে তখন সিগমেন্টেশন অ্যাসেম্বলি সাব লেয়ার, সে এটা কি করবে বিভিন্ন সিগমেন্টে ভাগ করবে, বিভিন্ন সিগমেন্টে 48 বাইট করে ভাগ করবে। তার মধ্যে কি করবে সে বা সিগমেন্টেশন এন্ড অ্যাসেম্বলি সে কি করবে হেডার এবং ট্রেইলার সে অ্যাড করবে, করে এটিএম লেয়ার পাঠাবে। এটিএম লেয়ারে সে কি করবে 5 বাইট করে হেডার যোগ করে সে ফিজিক্যাল মিডিয়ামে পাঠিয়ে দিবে, যাতে করে সে চলে যায়। কনভার্জেন্স সাব লেয়ারে হেডার টেলার যোগ হচ্ছে, আবার সিগমেন্টেশন অ্যাসেম্বলি সাব লেয়ারে আমার এগুলো হেডার টেলার যোগ হচ্ছে। তো দুই জায়গায় যোগ হচ্ছে, কনভার্জেন্স সাব লেয়ারে দুই জায়গায় যোগ হচ্ছে। দিস দ্য হেডার 5 বাইটের এবং পেলোডটা হলো 48 বাইটের, এবং সেটা হচ্ছে যে আমাদের দিস দ্য ভেরি বেসিক ফরম্যাট অফ কি বলবো সেল ফরম্যাট। তার মধ্যে বা আমাদের 5 বাইট হচ্ছে আমাদের হেডার, 5 বাইটের মধ্যে পরের গুলা তো পেলোড, পরের গুলা নিয়ে আমাদের চিন্তা নেই। 48 বাইটের টোটাল পেলোড 8টা করে, তাহলে 8 বাইট করে হইলে বা 48 বাইট যেহেতু, তো 1 বাইট করে হলে 48টা থাকবে পেলোডটা, 1 বাইট করে হলে 48টা এরকম থাকবে। আর প্রথম 5 বাইট যেটা, সেটা হলো জেনারিক ফ্লো কন্ট্রোল, জিএফসি। প্রথমটা হলো জিএফসি, জেনারিক ফ্লো কন্ট্রোল। এটা কি করে, রিলিভস শর্ট টার্ম কনজেশন প্রবলেম বিটুইন দ্য ইউজার এন্ড দ্য এটিএম নেটওয়ার্ক। ইউজার এবং এটিএম নেটওয়ার্কের মাঝখানে যে বা কনজেশন হতে পারে, যে একটা বেশি পরিমাণ থাকলে যদি ইউজার থাকে তাহলে তাদের ডাটাগুলোকে ই করা ঝামেলা হয়, সেই জেনারিক ফ্লো কন্ট্রোলটা সে নিয়ন্ত্রণ করে এটার মাধ্যমে, যে সেই ইনফরমেশনটা প্রোভাইড করে যে কিভাবে কাজ করবে। আর ভিপিএটাই ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার, ভার্চুয়াল 8 বিট রাউটিং, এটা 4 বিট এবং 4 বিট ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার। 8 বিট রাউটিং ফিল্ড ইন user to network interface, 12 bit routing field in NNI। 8 বিট হচ্ছে UNI এর জন্য, ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেসের জন্য, আর 12 বিট হচ্ছে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ইন্টারফেসের জন্য। যেহেতু নেটওয়ার্কের ভিতরে আমার ইউজারের কনজেশনের কোনো ঝামেলা নাই, ওই 4 বাইট সহ সে 12 বাইট পুরোটা ইউজ করতে পারে ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ারে ভিতরের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যেহেতু ইউজারের সাথে এটিএম এর কাজে ইন্টারফেসের ক্ষেত্রে এটা ঠিক আছে, ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেসের ক্ষেত্রে এটাই শুধু ইউজ হচ্ছে। আর ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার হচ্ছে 4, 4, 8 আর 16 বিট। ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার হচ্ছে 16 বিট রাউটিং ফিল্ড টু এন্ড ফ্রম দ্য ইউজার।
টু এন্ড ফ্রম এন্ড ইউজার্স। এন্ড ইউজারের ক্ষেত্রে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার। আর পেলোড টাইপ পিটি, পিটি হচ্ছে 3 বিটের। পেলোড টাইপ হচ্ছে 3 বিটের। টাইপ অফ ইনফো ইন সেল, ইউজার ট্রাফিক, কন্ট্রোল ট্রাফিক, মেইনটেনেন্স ট্রাফিক, যে ধরনের মেসেজ এই পেলোড গুলা কোন ধরনের ট্রাফিক সেটা ডিটারমিন করবে পেলোড টাইপ। আর সেটা হলো 1 বাইট। সেল লস প্রায়োরিটি সিগনিফাইস ওয়েদার সেন্ডার এক্সিডস নেগোশিয়েটেড ট্রান্সফার রেট। তাহলে এটা দেখাবে সেল লস প্রায়োরিটি, যে কাকে সে প্রায়োরিটি দিবে। যদি 1 থাকে তাহলে সেই সেলটাকে হয়তো প্রায়োরিটি বেশি দিবে, তো অন্য সেলগুলা ড্রপ করবে, অথবা 0 থাকলে সেটাকে ড্রপ করবে, সেটা লেস প্রায়োরিটি হবে। তো প্রায়োরিটি সেট করার জন্য 1 বিটের একটা ইনফরমেশন রাখা হয়, যে হাই প্রায়োরিটি হলে আমি সেটাকে সেট করে দিব, তাতে বোঝা যাবে যে এটা যদি না করে, ড্রপ না করে যে কাজ চালানো যায়, তো চালিয়ে নিবে, আর যদি করতে হয় তাহলে সেটা করতে হবে। আর 8 বিট হচ্ছে লাস্ট 8 বিট হেডার এরর চেক, সিআরসি ফর চেকিং এররস এন্ড সিনক্রোনাইজেশন। এটা হলো হেডার এরর চেক বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যেটা সেটা হলো ক্যালকুলেশন করে বের করে যে কোনো এরর এখানে সংঘটিত হয়েছে কি হয় না সেটা চেক করা হয়। তো দিস ইজ দ্য কেস জিএফসি। তো এটা হলো আমাদের ইউএনআই সেল, ইউজার টু নেটওয়ার্ক ইন্টারফেস সেল, সেখানে জিএফসি টা থাকে। আর যদি নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ইন্টারফেস হয় তাহলে জিএফসি টা বাদ যায়, যেহেতু এটা ইউজারের সাথে নেটওয়ার্কের কানেক্টিভিটি, এর জন্য এখানে 4 বিট আমার ইউজারের জন্য রাখা হয়, যে নেটওয়ার্কটা যাতে কনজেশন না ফেলে দেয়। কিন্তু নেটওয়ার্কের ভিতরে একবার যখন প্যাকেট ঢুকে যায় নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কানেকশন, সেখানে আর এটা ইউজারের কনসটা লাগে না, সেই 4 বিট ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করে। তার মানে ভিতরে ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার 4 বিট বেড়ে যায়, অনেক বেশি পরিমাণ আমার, অনেকটা বা 16 টাইমস আমার বেশি পরিমাণ ভার্চুয়াল পাথ আমার ইউজ করা যাবে, অল্টারনেট অনেক বেশি পাথ আমার এখানে সাপোর্ট করাইতে পারে। আর বাকিগুলো তো যা আছে অ্যাজ ইউজুয়ালি আমার থাকে। তো এই হচ্ছে ঘটনা আমরা এখানে দেখতে পারতেছি। আর লাস্টে হলো এটা দিস অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার, এটিএম মাঝখানে হলো 2 লেয়ার পর্যন্ত। অ্যাপ্লিকেশন অ্যাডাপ্টেশন লেয়ার হলো এন্ড টু এন্ড, সেন্টার থেকে রিসিভার, আর মাঝখানে হলো এটিএম লেয়ারটা মাঝখানে কাজ করবে। এটিএম লেয়ারটা 2 লেয়ার পর্যন্ত, সেকেন্ড লেয়ার পর্যন্ত, এবং সেগুলো মাঝখানে কাজ করবে। কল এস্টাবলিশমেন্ট ইউজিং ভার্চুয়াল পাথ। কল এস্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে যেটা বলছে, রিকোয়েস্ট ফর ভিসিসি অরিজিনেটস ভার্চুয়াল সার্কিট। ভিসিসি কি? ভার্চুয়াল সার্কিট কানেকশন নাকি? ভার্চুয়াল সার্কিট কানেকশন অরিজিনেটস ভার্চুয়াল পাথ। ভার্চুয়াল ভিপিসি মানে কি? ভার্চুয়াল পাথ সার্কিট বানাইছেন। ভার্চুয়াল পাথ সার্কিট এমনই হওয়ার কথা স্যার, শিওর না। ভার্চুয়াল পাথ কানেকশন, ভার্চুয়াল সার্কিট কানেকশন, ভার্চুয়াল সার্কিট, ভার্চুয়াল পাথ কানেকশন, ভার্চুয়াল সার্কিট কানেকশন। তাই তো হওয়ার কথা, তাই না? ভার্চুয়াল সার্কিট কানেকশন বিসিসি ভার্চুয়াল সার্কিট, ভার্চুয়াল পাথ, বিসিসি ভার্চুয়াল সার্কিট, ভার্চুয়াল পাথ কানেকশন। এটা তো ভার্চুয়াল বিপিসি, ভার্চুয়াল পাথ কানেকশন, ভার্চুয়াল পাথ কানেকশন। ভার্চুয়াল পাথ সার্কিট তো একসাথে হবে না, তাই না? ভার্চুয়াল পাথ সার্কিট কি একসাথে হয়? স্যার ভার্চুয়াল কানেকশন স্যার দেখলাম ভার্চুয়াল সার্কিট কানেকশন হবে এটা। রিকোয়েস্ট ফর ভার্চুয়াল সার্কিট কানেকশন অরিজিনেটস, যদি চায় এরকম একটা জিনিস, সে দেখবে যে এর জন্য ভার্চুয়াল পাথ কানেকশন আছে কিনা, এক্সিস্ট করে কিনা।
যদি ভার্চুয়াল সার্কিট কানেকশন এক্সিস্ট করে তাহলে ভালো, তাহলে ইয়েস হলে চলে গেল, নয়েজ নো হলে হচ্ছে কারো মাইকে, কাইন্ডলি একটু মাইক অফ করেন। নো যদি হয়, ভার্চুয়াল পাথ কানেকশন যদি এক্সিস্ট না করে, সে ভার্চুয়াল পাথ যদি না থাকে, তাহলে নতুন একটা ভার্চুয়াল পাথ সে সিক করবে। আর যদি ভার্চুয়াল পাথ থেকে যায় তাহলে তো আছেই, সমস্যা নেই। তাহলে এই ভার্চুয়াল পাথটা কি, ক্যান কোয়ালিটি অফ সার্ভিস বি স্যাটিসফাইড, এই ভার্চুয়াল পাথটা কি কোয়ালিটি অফ সার্ভিস কি স্যাটিসফাইড করতে পারি কিনা, এর মাধ্যমে কি ডিলেটা কি আমাকে ওভারকাম করা যায়, যদি যায় তাহলে মেক কানেকশন, তাহলে মেক কানেকশন। আর যদি না করা যায়, ব্লক ভিসিসি or request more capacity, ব্লক ভিসিসি ভার্চুয়াল সার্কিট কানেকশন ব্লকটা করবে যেটা সে এক্সিস্টিং আছে, যে পাথে সে যাইতে যাচ্ছে, এবং রিকোয়েস্ট মোর ক্যাপাসিটি, রিকোয়েস্ট যদি গ্র্যান্ট হয় তাহলে সে কানেকশন তৈরি করবে, না করলে রিজেক্ট ভিসিসি রিকোয়েস্ট, রিজেক্ট ভার্চুয়াল সার্কিট কানেকশন রিকোয়েস্ট, সে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দিলে মানে এই পাথে আর কানেকশন সম্ভব না। দিস দ্য কেস, তার মানে একটা ভার্চুয়াল সার্কিট কানেকশনে একটা ভার্চুয়াল সার্কিট সে কানেক্ট করতে চাবে, কারণ ভার্চুয়াল সার্কিট মধ্যে সে পাথ, যে কোনো একটা পাথে সে পাথে যাবে, তার মানে কানেকশনটা অ্যাকচুয়াল কমিউনিকেশন হবে ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে। পাথটা হচ্ছে তার একটা কন্টেইনার বলা যায়, পাথটা হচ্ছে তার কন্টেইনার, এখানে দেখলে বোঝা যাবে, পাথটা হলো তার কন্টেইনার, পাথটা হলো তার কন্টেইনার। এখানে অনেকগুলো ভার্চুয়াল সার্কিট থাকবে এবং অরিজিনাল কানেকশনটা, অনেক কমিউনিকেশনটা হবে অরিজিনাল ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে। তার মানে যে কোনো একটা ভার্চুয়াল সার্কিট সে ধরে নিবে, তারপর সে ভার্চুয়াল পার্টটা দেখবে, তার ভার্চুয়াল পার্টটা পাইলে ভালো। আর ভার্চুয়াল সার্কিট যদি সে এটা সাপোর্ট করে করবে, আর না করলে আলটিমেটলি সেটা সে অ্যালাউ করবে বা রিজেক্ট করবে, সেটা তার ইচ্ছা, সমস্যা নেই। এটা ভেরি সিম্পল একটা ফ্লো চার্ট, এটাই শেষ, বাদ বাকি আর আমরা যাব না। তো এটা আপনাদের সিলেবাস শেষ, এখন বাকিটা হচ্ছে আপনাদের দেখার বিষয়। এই পর্যন্ত আমাদের ফাইনালের সিলেবাস জি, এই পর্যন্ত আপনাদের ফাইনালে আসবে। এই ফ্লোচার্ট পর্যন্ত স্যার? জি, স্যার এই flow আমরা তো প্রতিটা স্লাইডে ডিটেলসে পড়ছি, ইন ডিটেলস পড়া হয়েছে, আপনি পড়াইছেন। তো আমাদের কি স্যার এক্সামের ক্ষেত্রে মানে সিলেবাসটা যদি আমরা এইভাবেই যাই তাহলে তো স্যার একটু বড় হয়ে যায়, মানে এখানে কি স্যার কোনো প্রতিটা টপিক স্যার আমাদের কভার করা লাগবে স্যার? আচ্ছা, পরীক্ষায় সাধারণত কোনগুলো আসে স্যার, মানে বেশি, তো সেটাই জানতে চাওয়া হচ্ছে আর কি। পরীক্ষা আসে হলো কনসেপচুয়াল জিনিসগুলো, যেগুলো আসলে স্যার বুঝতে সেগুলো হবে। কি কোনো লিস্ট পাওয়া যেতে পারে আপনার কাছে? সেগুলোর লিস্ট তো পড়াইলে ইম্পর্টেন্ট আবার যদি হয় না, যা পড়াইলাম সেই তো লিস্টই, এগুলো তো পড়ানো নাই। এগুলো তো- তারপর স্যার ম্যাথ থাকতে পারে, চ্যানেল ক্যাপাসিটি বা এই এই ধরনের? একটা এটিএম যদি একটা বই আছে ATM এর, তাহলে আপনি কি বই পড়বেন? বই পড়লে তো আপনার কিছু হবে না, আপনি তো শেষ করতে পারবেন না। তাহলে আমি টপিক গুলাই তো পড়াচ্ছি, তাই না, যেগুলো ইম্পর্টেন্ট। স্যার ম্যাথ থাকতে পারে? ম্যাথস যেখানে আছে সেখানে থাকবে, ম্যাথ ম্যাথ থাকবে। এখানে তো কোনো ম্যাথ নাই, আজকে তো কোনো ম্যাথ আছে কি? না, আজকের জন্য স্যার, ওভারঅল সিলেবাসের জন্য স্যার। এখানে কি বলা হলো? এখানে বলা হলো অ্যাসিঙ্ক্রোনাস কি জিনিস, হ্যাঁ অ্যাসিঙ্ক্রোনাস মোড কি জিনিস, অ্যাসিঙ্ক্রোনাস নরমাল নরমাল মাল্টিপ্লেক্সারের সাথে হলো এটিএম মাল্টিপ্লেক্সারের ডিফারেন্সটা কি। এখানে কিন্তু এটা মূল কথা, এখানে শুরুতে মূল কথাটা হচ্ছে এইটা, একটা এটিএম মাল্টিপ্লেক্সারের সাথে একটা নরমাল মাল্টিপ্লেক্সার বা টিডিএম বেস মাল্টিপ্লেক্সারের ডিফারেন্সটা কি, এটা কিন্তু এখানে মূল কথা। এবং এখানে আরেকটা কথা বলতেছে যে এটিএম ছোট সাইজের সেল কেন ইউজ করতেছে, এটিএম সাইজ ছোট সেল কেন ইউজ করতেছে, আর ইন্টারফেসটা তো বুঝতে হবে, এটা তো আর দেখার এর কিছু নাই, এটা মানে এটা বোঝার আর জানার কিছু নাই, এটা দেখলেই, চোখে দেখলেই বোঝা যায় এই জিনিসটাকে, আমরা বুঝি। আর এখানে কি আছে, ভার্চুয়াল পাথ আর ভার্চুয়াল পাথ আর ভার্চুয়াল সার্কিট আছে এখানে। ভার্চুয়াল পাথ কি জিনিস, ভার্চুয়াল সার্কিট কি জিনিস, দ্যাট ইজ দ্য থিং। এটা বোঝানোর জন্য অনেকগুলা ফিগার ইউজ করা হয়েছে, এখানে। আর লাস্টে যেটা আছে যে এটিএম প্রোটোকল একটা সুট, এটিএম প্রোটোকল হায়ারার্কি আছে, সেখানে কয়টা লেয়ার আছে এবং প্রত্যেকটা লেয়ারের কাজ কি, এই তো শেষ। আর তো কিছু এখানে, আর তো কিছু দেখি না এখানে। আর এই যে এই পেলোডটা আছে শুধু সেল ফরম্যাটটা হেডারের
কি কি থাকতে পারে, কি কি ইনফরমেশন থাকতে পারে এটা এই জিনিসগুলো আছে। কিন্তু বেশি কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে নাই তো। আর এটা তো একটা মানে কি বলবো, এটা হাস্যকর একটা, এটা একটা রিডিকুলাস একটা মানে ফ্লো চার্ট। এটা একটা রিডিকুলাস ফ্লো চার্ট, তাই না? এটা কিছু আছে এর মধ্যে, এই ফ্লো চার্টে কিছু আছে। আমার তো মনে হয় কিছু নাই। এটা 1-2 পোলা বানাও পারবে এটা, এই ফ্লো চার্ট। যে এটা আছে ওইটা আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে এস্টাবলিশ করো। ওইটাকে কোয়ালিটি সার্ভিস মেনটেন করে কিনা, না করলে কি করো, আরো ক্যাপাসিটি নাও। যদি ক্যাপাসিটি গ্র্যান্ড হয় ভালো কানেকশন তৈরি করো, না করলে রিজেক্ট করো। ভেরি সিলি, একবারে মনে করো একবার দেখলে একবার যদি কেউ পড়ে, এটা কি জিনিস, এটা কোনো জিনিস হলো নাকি? জি বলে জি। আর ফাইনাল পরীক্ষা কত মার্কস হবে স্যার? ফাইনাল পরীক্ষা কত হয় এখন? ফাইনাল পরীক্ষা তো মনে হয় 30-এ হয় এখন। 30-এ হয় না? তো তাহলে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে স্যার? স্যার আমরা আসলে নিউ ব্যাচ তো স্যার, আমাদের আসলে জানা নেই অনেক। আসলে হ্যাঁ, আপনাদের আমরা তো অনলাইনে জানতাম হলে একরকম site-এ হবে, হয়। অফলাইনে হলে এরকম হবে। অনলাইনে হলে তো আপনাদের 40 তো ক্লাস টেস্টে থাকবেই, টিউটোরিয়ালে। আর 60 মার্কসে ফাইনালটা শুধু আপনাদের অনলাইনে হলে ভিন্ন হবে। ফাইনালে 15 মার্ক থাকবে কুইজ টেস্ট, 30 মার্ক হলো রিটেন, আর হলো 15 হলো ভাইবা, যদি অনলাইনে হয়। আর অফলাইনে হলে তো টোটালটাই পরীক্ষা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার। স্যার আমাদেরকে স্লাইড নাম্বার 6 পর্যন্ত দেওয়া হয়েছে, বাকিগুলো দিয়ে দিন please। দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। আর কিছু? স্যার আমাদের আপনারা কুইজটা কবে হতে পারে? যে কুইজটা কি এই উইকে হবে স্যার? কুইজ এই week হবে। স্যার, এটা কি শুক্র শনিতে হবে নাকি আরো আগেও হতে পারে স্যার? এটা শুক্রবার আগে হবে, কুইজ শুক্রবার আগে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। স্যার আমাদের একটু সময় নিয়ে তারপর নোটিশটা দেন, তাহলে আমাদের জন্য বেটার হবে। একদিন স্যার। আগে পাবেন, একদিন আগে পাবেন। কালকে হলে আজকে পাবেন, সমস্যা নেই। আর সিলেবাস অত বড় না, সিলেবাস শর্ট আছে। ঠিক আছে, আরো কিছু কথা, আর কিছু আছে? স্যার আমাদের কি আপনার প্রিভিয়াস কোনো কোশ্চেন এসে কোনো স্যাম্পল লিখতে দেওয়া যায় স্যার? মানে আইডিয়া করতে পারতাম তাহলে যে কেমন কোশ্চেন গুলো হয় অনলাইনে ক্লাস করছি তো স্যার, মানে অনেকটা কেমন মানে কিছু ক্লিয়ার না স্যার, যে কেমন কোশ্চেন হতে পারে। আপনার টপিক গুলো ক্লিয়ার, বাট কোশ্চেনটা কিভাবে একটু কনফিউশন হচ্ছে স্যার। আপনি যদি ক্লিয়ার থাকেন, যা ক্লিয়ার তাই লিখবেন, তাতেই এ প্লাস আসবে। হ্যাঁ, আর ক্লিয়ার যদি না থাকে তাহলে সর্বনাশ। কোশ্চেন কি না আসে আসে, আমি নিজেই তো জানি না কি আসবে আর না আসবে। কি করছে তাও মনে না, কি আসবে তাও জানি না। আমি আগের কোশ্চেন দেখে তার পরের কোশ্চেন হয় না, তাই না? আর কোন সাজেশন তবে যদি আমি একটু দিতেন আমাদের জন্য উপকার যা হতো। পড়ানো হয় তাই আসবে, সোজা কথা। আমি যেভাবে বলি সেটাই আসবে। আপনারা ক্লাস টেস্ট গুলা ফলো করেন, আপনারা কি বলতেছে আমি সেটা ফলো করেন। হ্যাঁ, সেটা আপনাদের জন্য বেটার হবে। আর ভাইবার আগে কয়েকটা দিন সময় পেলে সুবিধা হতো স্যার। আর ভাই কি কোশ্চেন করে সেগুলা ফলো করার চেষ্টা করেন, সেগুলা পারার চেষ্টা করেন, সেগুলা ফলো করার চেষ্টা করেন। মূল জিনিসগুলাই ধরা হয়। আপনারা উল্টাপাল্টা জিনিস পড়েন কেন? আপনারা হলো মূল মেইন জিনিস যেগুলো আছে সেগুলো পড়বেন। হুম, আমরা তো মূল জিনিসগুলোর উপর স্ট্রেস দিচ্ছি, তাই না? মেইন জিনিসগুলোর উপর অন্যগুলোতে স্কিপই করতেছি বা বাদ দিচ্ছি। ঠিক আছে, স্যার ভাইভা কি 3টা কুইজের উপর শুধু? জি, কুইজের উপর ভাই বাবা। ঠিক আছে, ওকে, জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার।